কুলম্বস ল। XYZ একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ধরা হয়েছে, যার Q1 একটি চার্জ এবং Q2 আরেকটি চার্জ। Q1 চার্জের যেটা পজিশন ভেক্টর সেটা হচ্ছে R1, আর Q2 ভেক্টরের পজিশন ভেক্টর হচ্ছে R2। তো Q1 এবং Q2 এই দুটি চার্জের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে স্মল r। ঠিক আছে, Q1 Q2 এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে স্মল r। ধরা যাক Q1 ইন্টু Q2 গ্রেটার দেন 0। তার মানে হচ্ছে হয় Q1 টা পজিটিভ অ্যান্ড Q2 টাও পজিটিভ, অথবা Q1 টা নেগেটিভ অ্যান্ড Q2 টাও নেগেটিভ। তাহলে Q1 ইন্টু Q2 করলে আসবে গ্রেটার দেন 0। তো এই অবস্থায় চার্জগুলো হচ্ছে সমপ্রকৃতির, মানে তারা পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে। এরপর তারা যদি বিকর্ষণ করে তো Q1 Q2 কে বিকর্ষণ করবে এবং সিমিলারলি Q2 ও Q1 কে বিকর্ষণ করবে। তার মানে তারা দুজনেই পরস্পর পরস্পরের উপর ফোর্স অ্যাপ্লাই করবে এবং সেটা হচ্ছে বিকর্ষণ বল। তো ধরা যাক F21, F21 হচ্ছে ফোর্স অন চার্জ Q2 ডিউ টু চার্জ Q1, মানে হচ্ছে Q1 দ্বারা Q2 এর উপর প্রযুক্ত বল। Q1 দ্বারা Q2 এর উপর প্রযুক্ত বল। তো Q1 Q2 এর উপর যদি বিকর্ষণ বল প্রয়োগ করে তাহলে সেটা কোন দিকে প্রয়োগ করবে? Q1 Q2 এর উপর যদি বিকর্ষণ বল প্রয়োগ করে তাহলে নিশ্চয়ই এদিকে ঠেলে দিতে চাইবে। তাহলে এইটা হচ্ছে F21, F21। ঠিক আছে, এটা হচ্ছে F21। সিমিলারলি যদি দেখি আমি F12, F12টা কি? F12 হচ্ছে চার্জ Q2 দ্বারা Q1 এর উপর প্রযুক্ত বল। তো Q2 Q1 এর উপর কোন দিকে বল প্রয়োগ করবে? Q2 Q1 কে বিকর্ষিত করে এদিকে ঠেলে দিতে চাইবে। তাহলে এই দিকে হচ্ছে F12, F12 মানে Q2 দ্বারা Q1 এর উপর প্রযুক্ত বল। এবং ধরা হয়েছে যে এই যে ফোর্সের ডাইরেকশন, এই ফোর্সের ডাইরেকশনটা যে একটা ইউনিট ভেক্টর, সেই ইউনিট ভেক্টর গুলো আমরা ডিফাইন করছি এরকম ভাবে যে r12 হ্যাট। r12 হ্যাটটা কি? r12 হ্যাট হচ্ছে ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন ফ্রম চার্জ Q1 টু চার্জ Q2, মানে হচ্ছে ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন ফ্রম চার্জ Q1 টু চার্জ Q2, মানে এই দিক বরাবর। এই দিক বরাবর যেটা ডাইরেকশন ভেক্টর বা ইউনিট ভেক্টর যেটা, সেটা হচ্ছে r12 মাথায় হ্যাট। R21 মাথায় হ্যাট। R21 টা কি? R21 হচ্ছে ইউনিট ভেক্টর ইন দ্য ডাইরেকশন ফ্রম চার্জ Q2 টু চার্জ Q1, মানে Q2 থেকে Q1 এর দিকে ইউনিট ভেক্টর, সেটা হচ্ছে আমাদের R21 হ্যাট। ঠিক আছে, এরপর আমরা F21, F21 মানে ফোর্স অন চার্জ 2 ডিউ টু চার্জ Q1, F21 মানে ফোর্স অন চার্জ 2 Q2 ডিউ টু চার্জ Q1। সেটা আমরা লিখতে পারি যদি এয়ার থাকে তাহলে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই r স্কয়ার। rটা হচ্ছে ডিসটেন্স বিটুইন দি টু চার্জেস। r12 হ্যাট, কারণ দেখেই বোঝা যাচ্ছে r21 মানে F21 অ্যাক্ট করছে কোন দিকে? r12 হ্যাটের ডাইরেকশনে। F21 অ্যাক্ট করছে r12 হ্যাটের ডাইরেকশনে। তাহলে এখানে যে একটা ইউনিট ভেক্টর আমাদের গুণ করতে হবে সেটা হচ্ছে r12 হ্যাট। তাহলে F21 গেল। সিমিলারলি F12 কি লিখতে পারি? F12 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই r স্কয়ার ইনটু F12 ডাইরেকশন কোন দিকে? F12 ডাইরেকশন হচ্ছে r21 এর ডাইরেকশনের দিকে। তাহলে এখানে একটা আমি ইউনিট ভেক্টর গুণ করছি r21 হ্যাট। ঠিক আছে, তো এগুলি হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। বোঝা গেল? এইটাকে আরো অন্যান্য অনেক ওয়েতে লেখা হয়, সেগুলো আসবে একটু পরে। তো এই ভেক্টর ফর্মের ইম্পর্টেন্সটা কি সেটা আমরা জানবো। ভেক্টর ফর্মের ইম্পর্টেন্স হচ্ছে যে এই F21 এবং F12 এরা সমান হয় এবং বিপরীত হয়। F21 ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ F12 ভেক্টর হয়। তার মানে কি? তার মানে হচ্ছে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস, মানে Q2 দ্বারা Q1 এর উপর বল এবং Q1 দ্বারা Q2 এর উপর বল, তাদের ম্যাগনিটিউডটা সেম কিন্তু তারা ডিফারেন্ট ডাইরেকশনে অ্যাক্ট করে, মানে একটা অন্যটার সম্পূর্ণ বিপরীত দিকে অ্যাক্ট করবে। যদি এদিকে কাজ করে আমাদের F21 তাহলে এইদিকে কাজ করবে আমাদের F12 এবং তাদের ম্যাগনিটিউডটা সেম হবে। ঠিক আছে, তো এটা আমরা প্রুভ করব। কি করে প্রুভ করব দেখা যাক। যে F21 ইকুয়ালস টু মাইনাস অফ F12, এই ছবি থেকে প্রুভ করব আমরা।
মানে সিম্পলি এরা নিউটনের তৃতীয় গতিসূত্রটা মেনে চলে। ঠিক আছে, F21 ইকুয়ালস টু মাইনাস অফ F12। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি আমি F21 লেখা আছে, F12 লেখা আছে, R21 হ্যাড আর R12 হ্যাড। তো ভালো করে যদি এই ট্রায়াঙ্গেলটা দেখি, এই যে এটা, এই ট্রায়াঙ্গেলটাতে দেখতেই পাচ্ছি আমি, যদি ছবিটা আঁকা যায়, এটা Q1, এটা Q2, এটা অরিজিন, এটা হচ্ছে R2 ভেক্টর, এটা হচ্ছে R1 ভেক্টর। তো এই দিক বরাবর যদি আমি একটা ভেক্টর, এটার নাম দিলাম R21 ভেক্টর। ঠিক আছে, তো R21 ভেক্টর এটাকে আমি লিখতে পারি ত্রিভুজ সূত্র, যদি ভেক্টর ত্রিভুজ সূত্র লাগাই, R2 ভেক্টর প্লাস R21 ভেক্টর ইকুয়ালস টু R1 ভেক্টর, R2 ভেক্টর প্লাস R21 ভেক্টর ইকুয়ালস টু R1 ভেক্টর। R2 ভেক্টর আর R21 ভেক্টর দুটি মূল ভেক্টর এবং R1 ভেক্টরটা হচ্ছে তাদের লব্ধি। এটা ত্রিভুজ সূত্র যাই বলতে পারি। তাহলে R21 ভেক্টর ইকুয়ালস টু আসছে R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। এটাকে আমি রাখলাম এরকম, 3 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখছি। এন্ড সিমিলারলি যদি আমি আরেকটা ফিগার আঁকি এরকম, এটা Q1, এটা Q2, এটা অরিজিন, এটা R2 ভেক্টর, এটা হচ্ছে R1 ভেক্টর, এবং এই Q1 থেকে Q2 বরাবর যে ডাইরেকশনটা, সেই অনুযায়ী যে ভেক্টরটা সেটা হচ্ছে R12 ভেক্টর দিলাম আমি নাম। তো এখান থেকে লিখতে পারি R1 প্লাস R12 ইকুয়ালস টু R2, বা R12 ভেক্টর ইকুয়ালস টু R2 মাইনাস R1 ভেক্টর, বা এটাকে এরকম লিখতে পারি R12 ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ R1 মাইনাস R2 ভেক্টর, এরকম লেখা যেতে পারে, মাইনাস কমন নিচ্ছি, বা R12 ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ R1 মাইনাস R2 মানে কি, R1 মাইনাস R2 মানে হচ্ছে R21, এটা এলো। এরপর আমরা জানি যে কোনো একটা ভেক্টর যদি মনে করো আর একটা ভেক্টর হয়, তাহলে তাকে লেখা হয় ম্যাগনিটিউড ইনটু ইউনিট ভেক্টর, ওই ডাইরেকশনে, আর ভেক্টরের ডাইরেকশনে ইউনিট ভেক্টর ইনটু ম্যাগনিটিউড, এরকম করে একটা ভেক্টরকে লেখা হয়। তাহলে R12 ভেক্টরকে আমি লিখতে পারি আর মানে R12 মানে কি, R12 মানে হচ্ছে Q1 থেকে Q2 ডিসটেন্সটা, R12 মানে হচ্ছে এই যে R12 যদি ম্যাগনিটিউডে দেখি, R12 ম্যাগনিটিউড মানে হচ্ছে Q1 থেকে Q2 ডিসটেন্সটা। তাহলে R12 ভেক্টর মানে হবে আর সিম্পল আর দিচ্ছি ইনটু R12 ইউনিট ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ R21 মানে কি, R21 মানে এখান থেকে এইটা, এই যে এখান থেকে এটা, তো এটার সেই ম্যাগনিটিউডটা একই হবে, ডিসটেন্সটা হচ্ছে R ইনটু R21 মানে এইদিকে ডাইরেক্টেড মানে আসছে আমি R21 ইউনিট ভেক্টর। আর আর কাটা গেল, লিখতে পারি আমি R12 ইউনিট ভেক্টর ইকুয়ালস টু মাইনাস অফ R21 ইউনিট ভেক্টর। এটাকে আমি 4 নম্বর ইকুয়েশন দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি R12 ইউনিট ভেক্টর সমান হচ্ছে মাইনাস অফ R21 ইউনিট ভেক্টর। যদি আমি R12 এর জায়গায় যদি আমি R12 এর জায়গায় যদি মাইনাস অফ R21 বসিয়ে দিই, R12 এর জায়গায় যদি মাইনাস অফ R21 বসিয়ে দিই, তাহলে কি লিখতে পারি দেখা যাক। তো এই জায়গাটা মুছছি আমি একটু, R12 এর জায়গায় মাইনাস অফ R21 ভেক্টর বসাচ্ছি, মানে ইউনিট ভেক্টর। F21 equals to 1 by 4 pi epsilon naught Q1 Q2 by R square, R12 এর জায়গায় মাইনাস অফ R21 ইউনিট ভেক্টর বসালাম, বা F21 equals to 1 by 4 pi epsilon naught Q1 Q2 by R square, R21 hat আর একটা এখানে নেগেটিভ দিয়ে দিচ্ছি আমি, নেগেটিভটা চলে এলো, বা 2 নাম্বার ইকুয়েশনটা দেখে বোঝা যাচ্ছে F21 equals to এই টোটাল টার্মটা কি, নেগেটিভ আছে সামনে একটা, এই টোটাল টার্মটা হচ্ছে F12, এই যে 1 by 4 pi epsilon naught Q1 Q2 by R square R21 hat, এটা মানে হচ্ছে মাইনাস F12। তাহলে বোঝা যাচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা জানি ক্রিয়া সমান নেগেটিভ অফ প্রতিক্রিয়া, মানে হচ্ছে যে F21 এবং F12 এই দুটি ম্যাগনিটিউড সেম, এটা থেকে দেখে বোঝা যাচ্ছে যে F21 ভেক্টরের ম্যাগনিটিউড এবং F12 ভেক্টরের ম্যাগনিটিউড সেম, কিন্তু তারা অ্যাক্ট করছে সম্পূর্ণ বিপরীতে। F12 যদি অ্যাক্ট করে ওইদিকে, তাহলে F21 অ্যাক্ট করবে এই সাইড বরাবর। ঠিক আছে, এটাই হচ্ছে কুলম্বের ভেক্টর সূত্রের বা কুলম্বের যে ভেক্টর রূপটা কুলম্বের সূত্রের
তার ইম্পর্টেন্স। ফার্স্ট অফ অল এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলে। ঠিক আছে, তাহলে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলে। ঠিক আছে, সেকেন্ড কি, সেকেন্ড ইম্পর্টেন্স দেখতে পাচ্ছি এখানে r12 hat r21 hat, তো এরা হচ্ছে along the line, মানে along the line joining the two charges, মানে ফোর্সটা অ্যাক্ট করবে along the line, এবং এর দ্বারাই বোঝা যাচ্ছে যে কুলম্বের যে ফোর্সটা মানে কুলম্বীয় বলটা সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স মানে যে সকল ফোর্সগুলি যে তাদের মধ্যে যে সংযোজন রেখা যেটা, তো সেই রেখা বরাবর অ্যাক্ট করে। ঠিক আছে, তাহলে কুলম্বের সূত্র সেটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স, যে কুলম্বের সূত্রে যে ফোর্সটা আমাদের সেটা হচ্ছে একটা সেন্ট্রাল ফোর্স। ভেক্টর ফর্মটাকে আর অন্যান্য উপায়েও লেখা যেতে পারে, সেটা হচ্ছে F21 ভেক্টর ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর, আমি এখানে নিচে আর দিয়ে গুণ করছি, উপরে আর দিয়ে গুণ করছি। ঠিক আছে, তাহলে এইটা একটু আগে পেলাম আর ইন্টু r12 হ্যাট, আরটা কি, আরটা হচ্ছে ম্যাগনিটিউডটা, মানে Q1 এবং Q2 এর মধ্যে যে দূরত্বটা। ঠিক আছে, F21 ইকুয়ালস টু লিখতে পারি F21 ভেক্টর ইকুয়ালস টু Q1 Q2 বাই r কিউব, আর ইন্টু r12 হ্যাট, এটাকে আমি লিখতে পারি r ভেক্টর, মানে r12 ভেক্টর লেখা ছিল একটু আগে। ঠিক আছে, তাহলে এইটাও আরেকটা ওয়ে। ঠিক আছে, সিমিলারলি এটাকেও লিখতে পারি F12 vector equals to 1/4 pi epsilon naught. Similarly F12 vector 1/4 pi epsilon naught Q1 Q2 by r cube r21 vector, এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এটাকেও এরকম ভাবে লেখা যেতে পারে। এছাড়া আরেকটা উপায় লেখা যেতে পারে, সেটা কি, সেটা হচ্ছে r স্কয়ার r21 hat বা r12 hat r21 hat r12 vector r21 vector এগুলোকে এরকম লিখতে পারি F21 vector equals to 1/4 pi epsilon naught Q1 Q2 by r cube into r12 vector, একটু আগেই পড়লাম r12 vector মানে কি হবে, r12 vector মানে r1 plus r12 vector equals to r2, তাহলে r12 vector equals to r2 minus r1, তো এটাকে আমি সিম্পল r2 vector minus r1 vector লেখা যেতে পারে। সিমিলারলি F12 vector equals to 1/4 pi epsilon naught Q1 Q2 by r cube, r21 আছে, r21 মানে কি লিখতে পারি r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। ঠিক আছে, যে কোনো একটা ওয়েতে লিখলেও হবে, এটা সবগুলোই হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর, যে কোনো রকম একটা ওয়েতে লিখলেই কিন্তু হবে। এরপর পড়বো বহু সংখ্যক আধানের মধ্যে বল বা সুপারপজিশন প্রিন্সিপাল। সুপারপজিশন প্রিন্সিপাল মানে উপরিপাতের নীতি কি বলছে, উপরিপাতের নীতি বলছে বহু সংখ্যক আধানের সমাবেশের মধ্যে যে কোনো একটি আধানের উপর ক্রিয়াশীল মোট বল হলো অন্য আধানগুলি কর্তৃক পৃথক পৃথক ভাবে প্রযুক্ত বলগুলির ভেক্টর যোগফল। মানে কি, মানে আমরা ধরে নেওয়া হচ্ছে যে Q1 Q2 Q3 Q4 ডট ডট করে Qn নাম্বার অফ চার্জ রয়েছে, এবং এই চার্জগুলি একে অপরের উপর বল প্রয়োগ করবে। তো যে কোনো একটা চার্জ Q1 এর উপর যদি আমি ধরি যে সমস্ত বাকি আধানগুলি মোট যে বলটা প্রয়োগ করবে সেটার মানটা যদি হয় F1, তো F1 হবে বাকি অন্য আধানগুলি দ্বারা, মানে Q2 দ্বারা Q1 এর উপর যে বল, Q3 দ্বারা Q1 এর উপর যে প্রযুক্ত বল, Q4 দ্বারা Q1 এর উপর যে প্রযুক্ত বল, সিমিলারলি Qn দ্বারা Q1 এর উপর যে প্রযুক্ত বল, সেই সমস্ত বলগুলির ভেক্টর যোগফলের মানের সমান। ঠিক আছে, তো এখানে যেটা মাথায় রাখতে হবে আমাদের একটা জিনিস, যে এই যে Q2 দ্বারা Q1 এর উপর প্রযুক্ত বল এবং Q3 দ্বারা Q1 এর উপর প্রযুক্ত বল, এরা কিন্তু একে অপরকে প্রভাবিত করে না। মানে Q2 দ্বারা Q1 এর উপর প্রযুক্ত যেটা বল সেটা এবং Q3 দ্বারা Q1 এর উপর যে প্রযুক্ত বল, এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এরা কিন্তু একজন অন্যজনের উপর কিন্তু কোনো প্রভাব ফেলে না। এরপর আমি ধরে নিচ্ছি যে Q1 আধানের উপর বাকি অন্য সমস্ত আধানগুলি ফোর্স অ্যাপ্লাই করবে, এবং আমাকে বের করতে হবে যে Q1 আধানের উপর মোট কত বল প্রযুক্ত হচ্ছে।
তো উপরিপাতের নীতি অনুযায়ী Q1 এর উপর যে মোট প্রযুক্ত বল সেটা হচ্ছে F1, সেটা হচ্ছে সমস্ত বাকি আধানগুলি দ্বারা Q1 এর উপর প্রযুক্ত বলের ভেক্টর যোগফল। মানে F1 সমান হবে Q2 দ্বারা Q1 এর উপর প্রযুক্ত বল, মানে F12। F12 মানে কি? Q2 চার্জ দ্বারা Q1 এর উপর প্রযুক্ত বল, প্লাস F13 মানে Q3 দ্বারা Q1 এর উপর প্রযুক্ত বল, প্লাস F14 মানে Q4 দ্বারা Q1 এর উপর প্রযুক্ত বল, প্লাস এরকম করে চলতে থাকছে। লাস্টে F1n মানে Qn দ্বারা Q1 এর উপর প্রযুক্ত বল, এবং এই সমস্ত বলগুলির ভেক্টর যোগফল। ঠিক আছে, এটা সমান হবে হচ্ছে Q1 এর উপর প্রযুক্ত মোট বল। তো এখানে লেখা আছে F12 টা কি, এবং আমরা একটু আগেই পড়লাম F12 সমান 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R21 এর স্কয়ার ইনটু R21 হ্যাট। এখানে R21 লিখেছি, তার কারণটা হচ্ছে ওখানে যেরকম আমি ধরেছিলাম যে Q1 এবং Q2 অনলি দুটি চার্জ ছিল, তো দুটি চার্জের মধ্যে ডিসটেন্সটা ফিক্সড, Q1 থেকে Q2 যা ডিসটেন্স হবে Q2 থেকে Q1 তাই ডিসটেন্স হবে, সেহেতু R21 সমান R12 ছিল ডিসটেন্সটা। কিন্তু এক্ষেত্রে Q1 এবং Q2 এর মধ্যে যে ডিসটেন্স সেটা যদি হয় R21, তো Q1 এবং Q3 এর মধ্যে ডিসটেন্সটা R21 হতেও পারে নাও হতে পারে, তার জন্য আমি লিখেছি R31। ঠিক আছে, তো F13 টা কি হবে? F13 টা 1/4 পাই এপসাইলন নট Q13 ডিভাইডেড বাই R31 এর স্কয়ার R31 হ্যাঁ। R31 টা কি? Q1 এবং Q3 এর মধ্যে দূরত্ব। সিমিলারলি যদি এরকম করে যায় তাহলে F1n হ্যাট মানে F1n তীর চিহ্ন ইকুয়ালস হবে 1/4 পাই এপসাইলন নট Q1 Qn Rn1 এর স্কয়ার Rn1 হ্যাট। এখানে Rn1 টা কি? Q1 এবং Qn এই চার্জগুলির মধ্যে দূরত্ব। তাহলে এগুলি আসছে কি? এগুলি হচ্ছে F12 F13 F1n, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল বল অন Q1 ডিউ টু Q2 চার্জ Q3 চার্জ এগুলো করতে করতে Qn চার্জ। ঠিক আছে, তাহলে উপরিপাতের নীতি অনুযায়ী আমি লিখতে পারি F1 সমান এইটা, এবং এদের মানগুলিকে সব বসাচ্ছি, যে যোগ করলে হবে হচ্ছে এইটা। এই যে F12 এর জায়গায় এটা বসালাম, 13 এর জায়গায় এটা, 1n এর জায়গায় এটা, তো বসালে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R21 স্কয়ার R21 হ্যাট। দেখতেই পাচ্ছ এগুলো যদি বসাই তো এখান থেকে 1/4 পাই এপসাইলন নট কিন্তু কমন যাচ্ছে, 1/4 পাই এপসাইলন নট কমন নিলাম এবং সামেশন দিয়ে লিখছি। এখানে দেখো Q1 Q2 Q3 Q1 Q3 Q1 Qn, তো আমি লিখতে পারি Q1 Qj, আর নিচে আছে 21 31 n1 মানে j1, 1 টা ফিক্সড আছে 2 3 n, তাহলে j লিখে দিলাম। যেটা ভ্যারি করছে দেখো, যেটা ভ্যারি করছে 2 2 টু n, এই যে 2 3 n, তাহলে এখানে আছে 2 3 n, তাহলে জের মানটা 2 থেকে n পর্যন্ত ভ্যারি করছে। ঠিক আছে, তো এরকম করে যদি দেখা যায় যে আমাদের যে চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে, তো সেই চার্জ ডিস্ট্রিবিউশন মাল্টিপল চার্জ যে রয়েছে অনেকগুলি চার্জ, তো তাদের মধ্যে থেকে আমি পার্টিকুলার Q1 এর উপর যে প্রযুক্ত বল সেটা না বের করে আমি বের করতে চাইছি যে কোনো একটা আরবিট্রারি চার্জ QI এর উপর আমি ফোর্সটা বের করতে চাইছি ডিউ টু অল দি আদার চার্জেস। আমি QI এই চার্জের উপর ফোর্সটা বের করতে চাইছি ডিউ টু অল দি আদার চার্জেস। তাহলে সেখানে আমি লিখবো কি FI। FI টা কি? FI টা হচ্ছে ফোর্স অন চার্জ QI ডিউ টু অল দি আদার রিমেনিং চার্জেস। তাহলে সেই ক্ষেত্রে এই সূত্র অনুযায়ী লিখবো জাস্ট 1/4 পাই এপসাইলন নট সামেশন ওভার Q1 যে ছিল, তো এখানে 1 লিখবো না, এখানে লিখেছিলাম 1 টা ডিউ টু Q1 চার্জে ফোর্সটা টোটাল কি, এখানে হচ্ছে QI চার্জে ফোর্সটা কি টোটাল, তাহলে এখানে লিখবো Q1 এর জায়গায় QI, বাকি সব সেম QJ, এখানে RJ1 লিখেছিলাম এখানে RJI লিখবো, RJI হ্যাট, RJ1 হ্যাট ছিল এখানে RJI হ্যাট। তাহলে এখানে আসছে কি FI equals to 1/4 pi epsilon naught summation over QI QJ RJI square RJI hat। এখানে মাথায় রাখবো যেটা ভ্যারি করবে কি, যেটা হচ্ছে আমাদের যে অল দ্য আদার রিমেনিং চার্জেস, তো অল দ্য আদার রিমেনিং চার্জেস 1 2 3 4 এরকম করে চলতে থাকছে। I not equals to J, এখানে দেখতে পাচ্ছি যে I টা কিন্তু J এর সাথে সমান নয়, কারণ যদি আমি I equals to J বসিয়ে দিই তাহলে R 1 1 হয়ে যেত, বা R1 R2 2 হয়ে যেত, তো R2 2 R1 1 এগুলো তো হবে না, কারণ একটা চার্জ তার নিজের উপরেই সে কিন্তু ফোর্স অ্যাক্ট করাতে পারে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু I not equals to J হবে এবং J সমান 1 to n। ঠিক আছে, এটারই আমি একটা ভেক্টর যে রূপটা রয়েছে, এই যে ভেক্টর রূপটা, এটা আমি যদি অ্যাপ্লিকেশনে আসি আমাদের যে এরকম প্রবলেমগুলো আসবে সেগুলো কিরকম ধরনের আসবে, সেগুলো এরকম ধরনের আসবে।
Q1 Q2 Q3 Q4 এই চার্জগুলি একটা বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে রয়েছে। বর্গক্ষেত্র এইদিকে সাইডে এদিকে সাইডটায় আমাকে বের করতে হবে Q4 এ টোটাল ফোর্স কি হবে। Q4 এ যে ফোর্সটা ফিল করবে, Q4 চার্জটা, সেই চার্জটা কি ফোর্স ফিল করবে সেটা আমাদের বের করতে হবে। তো কি করে বের করব আমরা? Q4 Q2 এর জন্য একটা ফোর্স ফিল করবে, সেটা যদি হয় এই দুটো চার্জ পজিটিভ, এই সব চার্জগুলো যদি পজিটিভ ধরি, তাহলে Q4 Q2 এর জন্য একটা এইদিকে ফোর্স ফিল করবে। Q4 Q2 এর জন্য বিকর্ষিত হয়ে এদিকে চলে আসতে চাইবে, তাহলে Q4 কোন ফোর্সটা ফিল করবে? Q4 এইদিকে একটা ফোর্স ফিল করবে, সেটাকে আমি লিখছি F42, আচ্ছা F42 ফোর্স অন চার্জ Q4 ডিউ টু চার্জ Q2। যদি আমি 3 নাম্বার মানে Q3 চার্জটা Q4 এর উপর কোন দিকে ফোর্স দেবে, তো বিকর্ষিত করে Q4 কে ঠেলে দেবে, তাহলে এটা হচ্ছে ফোর্স অন চার্জ Q4 ডিউ টু চার্জ Q3। আমি Q4 এর কি কি ফোর্স অ্যাক্ট হচ্ছে সেটা বের করতে চাইছি ডিউ টু অল দি আদার চার্জেস। তাহলে Q1 চার্জ Q4 কে কোন দিকে ঠেলবে? এই লাইন বরাবর ঠেলে দেবে এইদিকে। তাহলে এটা কি হবে? এটা হবে নিশ্চয়ই F41 ফোর্স অন চার্জ Q4 ডিউ টু চার্জ Q1। এবং F41 F42 এবং F43 মানে এই তিনটি আমাদের যে ভেক্টর রয়েছে, তিনটি বলের যদি আমরা ভেক্টর যোগফল করি, তাহলে পরে কিন্তু আমরা নেট বলটা পাবো অন চার্জ Q4 ডিউ টু অল দি আদার চার্জেস। বোঝা গেল? সিমিলারলি এখানে আরেকটা উদাহরণ, Q1 Q2 Q3 তিনটে চার্জ রয়েছে। যদি আমি ফোর্স অন চার্জ Q3 বের করতে চাই, তাহলে ডিউ টু Q2 Q3 ফিল করবে এইদিকে একটা ফোর্স F32, and ডিউ টু Q1 এইদিকে একটা ফোর্স ফিল করবে, এটা হচ্ছে F31। এবং এদের ভেক্টর যোগফল করলে আমরা যেটা পাবো সেটা হবে নেট ফোর্স অ্যাক্টিং আপন চার্জ Q3। ঠিক আছে? তাহলে এরকম করে আমরা সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করে বিভিন্ন রকম প্রবলেমগুলিকে সলভ করব। এরপর করব হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জেস। তো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জেস পড়ার আগে আমাদের একটু ডিসক্রিট ডিস্ট্রিবিউশন অফ চার্জেস সম্পর্কে জানতে হবে। তো ডিসক্রিট ডিস্ট্রিবিউশন অফ চার্জেস আমরা একটু আগে পড়ে এসেছি। সেটা কি ছিল না, নাম্বার অফ চার্জেস যারা পৃথক পৃথকভাবে অবস্থান করছিল, মানে there is a separation between the charges। ঠিক আছে? তো এই যে সেপারেশন রয়েছে চার্জেস এর মধ্যে, তো আমি যদি ফোর্স অন এ চার্জ Q1 যদি বের করতে চাই, তাহলে ইজিলি কুলম্বের সূত্র লাগাতে পারবো। যেরকম Q2 Q1 এর উপর যে বলটা প্রয়োগ করবে সেটা নিশ্চয়ই এই লাইন বরাবর করবে এবং এই ডাইরেকশনে, এবং সেই ফোর্সটা হবে F12। Q4 Q1 এর উপর যে বলটা প্রয়োগ করবে সেটা নিশ্চয়ই এই লাইন বরাবর কাজ ক্রিয়া করবে এবং সেই ফোর্সটা হবে নিশ্চয়ই F14। and Q3 Q1 এর উপর যে ফোর্সটা অ্যাক্ট করাবে সেটা হচ্ছে এই লাইন বরাবর, এবং ফোর্সের মান হবে F13। তো Q2 টু Q1, তাহলে এই যে ভেক্টরটা মানে এই যে আমাদের ডিসটেন্সটা আসবে সেটা নিশ্চয়ই আসবে R21 ভেক্টর, এবং ইউনিট ভেক্টরটা নিশ্চয়ই হবে R21 হ্যাট। Q3 টু Q1, তাহলে এটা আসবে R31 ভেক্টর এবং ইউনিট ভেক্টরটা আসবে R31 হ্যাট। Q4 টু Q1 ডিসটেন্স হচ্ছে R41 এবং R41 হ্যাট হবে ইউনিট ভেক্টরটা। তো Q2 টু Q1 এর মধ্যে ডিসটেন্স হচ্ছে R21, Q3 টু Q1 এর মধ্যে ডিসটেন্স হচ্ছে R31, আর Q4 টু Q1 এর মধ্যে ডিসটেন্স হচ্ছে R41। তো আমরা যদি ফোর্স অন চার্জ Q1 বের করতে চাই, তাহলে সেটা যদি F1 লিখি, তো F1 সমান একটু আগে পেলাম সুপারপজিশন প্রিন্সিপাল অনুযায়ী F12 F13 এবং F14 কে ভেক্টরিক্যালি অ্যাড করতে হবে। F1 = F12 + F13 + F14 ভেক্টরিক্যালি অ্যাড করলে কি আসবে, মানগুলো যদি পুট করি, এটা তো একটু আগে দেখালাম, F12 = 1/4πε0 Q1 Q2/R21 square R21 hat। Similarly F13 = Q1 Q3/4πε0 R31 square R31 hat। Similarly এটাও যদি সামেশন, এইখানে একটা জিনিস দেখতে হবে যেটা আমরা সামেশন করছি, ঠিক আছে, একটু পরে বলবো ওইখানে, কিন্তু যে এখানে মাথায় রাখতে হবে এখানে আমরা সামেশন করছি F1 = সামেশন অল দি টার্ম। ঠিক আছে? সামেশন করলে কি আসছে না J = 2 to 4 এবং এই ভ্যালুটা আমাদের আসছে। তো এখানে আমরা সামেশন করছি, তার কারণটা হচ্ছে
আমাদের কাছে R21, R31, R41 এগুলো জানা আছে বিকজ দে আর ডিসক্রিট, কারণ তারা পৃথক, মানে তারা বিচ্ছিন্নভাবে অবস্থান করছে। তার জন্য কিন্তু আমরা ইজিলি কুলম্বের সূত্র লাগাতে পারছি এবং ইজিলি আমরা সামেশন দিয়ে কিন্তু রেজাল্ট পেয়ে যাব, ঠিক আছে। কিন্তু যদি আমাদের ডিসক্রিট না হয়ে যদি আমাদের চার্জের ডিস্ট্রিবিউশনটা হয় কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন মানে কি? কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যদি কোনো আধান সংস্থার আধানগুলি এমনভাবে ঘন সন্নিবিষ্ট থাকে যে আধানগুলিকে পৃথক আধান হিসাবে ভাবা যায় না, মানে ডিসক্রিট আধান হিসাবে কিন্তু আমরা ট্রিট করতে তখন পারি না, তবে ওই আধান সংস্থাকে নিরবিচ্ছিন্ন আধান বন্টন বলা হয় বা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জেস বলা হয়। যেরকম এখানে দেখতে পাচ্ছ একটা লাইন বরাবর আধান বন্টিত আছে, ডিস্ট্রিবিউটেড আছে ওভার দি লাইন কন্টিনিউয়াসলি, ঠিক আছে। সিমিলারলি এই এরিয়াতে ডিস্ট্রিবিউটেড আছে আধানগুলো কন্টিনিউয়াসলি এবং এই ভলিউমে আধানটা ডিস্ট্রিবিউটেড আছে। তো দেখতেই পাচ্ছ এখানে যে তাদের মধ্যে মানে আধানগুলির মধ্যে যে সেপারেশনটা সেটা কিন্তু খুবই কম, বা বলতে পারি এরা এমন ভাবে রয়েছে মানে ঘন সন্নিবিষ্ট ভাবে রয়েছে, ক্লোজলি স্পেসড, তারা খুবই কাছাকাছি রয়েছে। তো তখন কিন্তু আমরা এই আধানগুলোকে পৃথক পৃথক ভাবে কিন্তু ট্রিট করতে পারি না, তখন আধানগুলোকে আমাদের ট্রিট করতে হবে অ্যাজ এ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জেস, ঠিক আছে। তো এই কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জেস সাধারণত তিন প্রকার, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল অ্যান্ড থ্রি ডাইমেনশনাল। এবং ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল এবং থ্রি ডাইমেনশনালকে আমরা এরকম ভাবে লিখেছি যে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বা রৈখিক আধান বন্টন, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। সেকেন্ড হচ্ছে টু ডাইমেনশনাল, যেটা হচ্ছে ক্ষেত্রীয় আধান বন্টন বা সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জেস। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল, সেটা হচ্ছে আধানের আয়তনীয় বন্টন বা ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জেস। তো আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে রৈখিক আধান বন্টন বা লিনিয়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জেস। এবার বলা হচ্ছে রৈখিক আধান বন্টন বা লিনিয়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জেস। এখানে দেখা একটা ছবি দেখা হয়েছে যে এই একটা বক্ররেখা আছে, তো শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে সরল রেখা বা বক্ররেখা বরাবর যদি আধানটা বন্টিত থাকে তাহলে বলা হয় যে চার্জটা লিনিয়ারলি ডিস্ট্রিবিউটেড রয়েছে, ঠিক আছে। তো এখানে ধরা যাচ্ছে যে টোটাল চার্জ আছে আমাদের কিউ এবং লেন্থ অফ দি লাইন হচ্ছে এল, তাহলে কিউ আধান এল দৈর্ঘ্যে নিরবিচ্ছিন্নভাবে বন্টিত আছে, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। তাহলে এল দৈর্ঘ্যে কিউ আধান বন্টিত আছে, তাহলে একক দৈর্ঘ্যে কিউ বাই এল আধান বন্টিত আছে রৈখিক নিয়ম। তাহলে কিউ বাই এল ইকুয়ালস টু একটা টার্ম, সেটাকে বলা হয় ল্যামডা, যেটাকে বলা হচ্ছে কি আধানের রৈখিক ঘনত্ব। তাহলে ল্যামডা হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব ইকুয়ালস টু টোটাল চার্জ ডিভাইডেড বাই লেন্থ অফ দি লাইন। একক এখানে দেখতে পাচ্ছি কুলম্ব বাই মিটার হবে, ঠিক আছে। তো আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে হচ্ছে যেরকম আমরা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন অফ চার্জ কি বের করেছিলাম, চার্জগুলো ডিসক্রিটলি ডিস্ট্রিবিউটেড ছিল এবং তার দরুন অন্য একটা যে কোনো চার্জের উপর টোটাল ফোর্সটা বের করতে বলেছিলাম। এখানেও সেই একই জিনিস বের করতে হবে, চার্জটা ডিস্ট্রিবিউটেড আছে লিনিয়ারলি এবং আমাকে এই লিনিয়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য এইখানে একটা চার্জ আছে কিউ নট, কিউ জিরো যাকে বলছি, তো তার উপর আমাকে কি ফোর্স, টোটাল যে ফোর্সটা অ্যাক্ট হচ্ছে সেটা বের করতে হবে ডিউ টু দিস চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে কি করব আমি এইটুকু একটা সেগমেন্ট ধরে নিচ্ছি অংশ ডিএল, এই লাইনের মধ্যে এইটুকু একটা অংশ ডিএল ধরলাম। কি করব, এই ডিএল অংশ থেকে কিউ জিরো পর্যন্ত ডিস্টেন্স সেটা হচ্ছে আর, ডাইরেকশন এইদিকে হবে। আচ্ছা এটা পজিটিভ এটাও পজিটিভ, তাহলে ফোর্স নিশ্চয়ই ওইদিকে হবে, এটা বিকর্ষিত হবে ওইদিকে, ঠিক আছে। তো এটা ডাইরেকশন হচ্ছে এইদিকে আর হ্যাট, ঠিক আছে, আর ভেক্টরটা আর হ্যাটের ডাইরেকশন ওইদিকেই হবে নিশ্চয়ই। তো এরপরে যেটা হচ্ছে কি যে ডিএল অংশে, এই ডিএল অংশে কি পরিমাণ চার্জ আছে আমরা সেটা বের করছি। আমরা কি করে এখানে ফোর্সটা বের করব, টোটাল ফোর্সটা ডিউ টু দিস চার্জ ডিস্ট্রিবিউশন কি করে এখানে বের করব, সেটা হচ্ছে ফার্স্টে কি করব, এই ডিএল অংশে আমরা কি পরিমাণ চার্জ আছে সেটা বের করব, সেই পরিমাণ চার্জের জন্য কিউ নট কি পরিমাণ ফোর্স ফিল করবে সেটা বের করব। এরপর যদি আমি টোটাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য টোটাল ফোর্স অ্যাক্টেড অন কিউ জিরো বের করতে চাই, তাহলে যেহেতু এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন রয়েছে চার্জটা, সেহেতু আমরা কি করব, সামেশন না করে করব হচ্ছে ইন্টিগ্রেশন, কারণ এটা কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। আর ওখানে আমরা করেছিলাম সামেশন কারণ এখানে ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ছিল।
এখানে যেহেতু কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন রয়েছে সেহেতু কিন্তু আমরা কি করব, সামেশনের জায়গায় ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে ফার্স্টে এটা করব ডিএল অংশে। একক দৈর্ঘ্যে চার্জ হচ্ছে কিউ বাই এল বা ল্যামডা, একক দৈর্ঘ্যে চার্জ ল্যামডা থাকে। তাহলে ডিএল দৈর্ঘ্যে চার্জ প্রেজেন্ট দিলাম ডিকিউ, ডিকিউ সমান নিশ্চয় হবে ল্যামডা ইন্টু ডিএল। ঠিক আছে, এই যে কিউ বাই এল ইন্টু ডিএল হবে মানে ল্যামডা ইন্টু ডিএল, ডিএল দৈর্ঘ্যে চার্জ প্রেজেন্ট হচ্ছে ডিকিউ, এটা হচ্ছে ল্যামডা ডিএল। ডিকিউ চার্জ এর দরুন কিউ নট আধানের উপর প্রযুক্ত বল ডিএফ। ঠিক আছে, তাহলে ডিএফ ইকুয়ালস টু হবে নিশ্চয়ই 1/4 পাই এপসাইলন নট ডিকিউ ইন্টু কিউ জিরো বাই আর স্কোয়ার ইন্টু আর হ্যাট। ঠিক আছে, ডিকিউ আধানের জন্য কিউ নটের উপর যে ফোর্সটা এটা হচ্ছে, তাহলে সমগ্র চার্জ ডিস্ট্রিবিউশন এর দরুন ফোর্স, মানে টোটাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ফোর্সটা কি আসছে, টোটাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ফোর্সটা আসবে এফ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিএফ। এখানে ইন্টিগ্রেশন করা হলো তার কারণটা হচ্ছে এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, তাহলে ইন্টিগ্রেশন ডিএফ মানে হচ্ছে ইন্টিগ্রেশন 1/4 পাই এপসাইলন নট ডিকিউ এর জায়গায় আমি লিখবো ল্যামডা ডিএল, ল্যামডা ডিএল, এখানে কিউ নটটা এখানে লিখে দিলাম, কিউ নটটা আগে লিখে দিয়েছি, ডিকিউ এর জায়গায় ল্যামডা ডিএল ডিভাইড বাই আর স্কয়ার ইনটু আর হ্যাট। ঠিক আছে, এইখানে অনেক সময় একটা এল দিয়ে দেওয়া হয়, তার কারণটা হচ্ছে কি, আমরা যে ইন্টিগ্রেশনটা করছি সেই ইন্টিগ্রেশনটা ওভার লাইন করছি, মানে এটা অনেক সময় বলা হয় লাইন ইন্টিগ্রাল। তাহলে এফ ইকুয়ালস টু আসছে কি, এফ ইকুয়ালস টু আসছে 1/4 পাই এপসাইলন নট, যেহেতু কনস্ট্যান্ট তাই বাইরে বের করে দিলাম, কিউ নটটা হচ্ছে আমাদের টেস্ট চার্জ, এটাও কনস্ট্যান্ট তাই বাইরে বের করে দিলাম, ল্যামডা ডিএল বাই আর স্কয়ার ইনটু আর হ্যাট, এটা ওভার এ লাইন। তাহলে এটা হচ্ছে আমাদের ফোর্সের এক্সপ্রেশন অন কিউ নট, মানে ফোর্স অন কিউ নট ডিউ টু দিস কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। এরপর করব হচ্ছে ক্ষেত্রীয় আধান বণ্টন বা সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জ কি না, কিছু পরিমাণ আধান যদি একটা সারফেসে ডিস্ট্রিবিউটেড থাকে কন্টিনিউয়াসলি, তাহলে সেই যে আধান বণ্টন তাকে বলা হবে কি, ক্ষেত্রীয় আধান বণ্টন বা সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। তো ধরা যাক এখানে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে একটি তলের উপর, একটা তলের উপর ক্যাপিটাল কিউ আধান বণ্টিত আছে। ঠিক আছে, তো ক্যাপিটাল কিউ টোটাল আধান, এস ক্ষেত্রফল, এই যে টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে এস, ক্যাপিটাল কিউ পরিমাণ আধান এস ক্ষেত্রফলে সুষমভাবে বণ্টিত আছে। তাহলে এস ক্ষেত্রফলে কিউ আধান আছে, তাহলে একক ক্ষেত্রফলে কিউ বাই এস, মানে কিউ বাই এস পরিমাণ আধান বণ্টিত রয়েছে একক ক্ষেত্রফলে, বা কিউ বাই এস পরিমাণ আধান রয়েছে একক ক্ষেত্রফলে। তাহলে কিউ বাই এস কে একটা টার্ম নাম দেওয়া হয়েছে সিগমা বা আধানের তলমাত্রিক ঘনত্ব, আগেও পড়ে এসেছি যে চার্জ ওভার এরিয়া, চার্জ বাই এরিয়া ইকুয়ালস টু সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব। তো এরপর আমাদের কি বের করতে হবে, এখান থেকে আমাদের বের করতে হবে এই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কিউ নট একটা আমাদের আধান, সেই আধানের উপর টোটাল কি ফোর্স অ্যাক্ট করবে। ঠিক আছে, তাহলে কি করে করব, ওই আগের মতো নিয়মেই করব। একটা স্মল ক্ষুদ্র এরিয়া ধরে নিচ্ছি ডিএস, ডিএস এরিয়া থেকে এই কিউ নটের যে ডিসটেন্স সেটা হচ্ছে আর, এবং ডাইরেকশন হচ্ছে এইদিকে, এটা আর ভেক্টর, এটা হচ্ছে আর হচ্ছে তার ম্যাগনিটিউডটা। ঠিক আছে, তাহলে আমরা এই ডিএস ক্ষেত্রফলে কি পরিমাণ আধান রয়েছে সেটা আগে বের করব, সেটা হচ্ছে ডিকিউ। সেই ডিকিউ এর জন্য কিউ নট কি ফোর্স ফিল করবে সেটা বের করব, সেটা হচ্ছে ডিএফ। এরপর যদি আমি, যেহেতু কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ, যদি ওই ডিএফ এর ইন্টিগ্রেশন করে দিই তাহলে এফ পেয়ে যাব, যেটা হচ্ছে টোটাল ফোর্স ডিউ টু দি ডিস্ট্রিবিউশন অফ চার্জেস। তাহলে ডিএস ক্ষেত্রফলে আধান ডিকিউ, ডিকিউ সমান আমরা কি লিখতে পারি, একক ক্ষেত্রফলে এত, ডিএস ক্ষেত্রফলে হবে ডিকিউ, মানে ডিকিউ ইকুয়ালস টু সিগমা ইনটু ডিএস, এটা হবে এই যে কিউ বাই এস ইনটু ডিএস, ডিএস ক্ষেত্রফল হচ্ছে ডিকিউ, ডিকিউ সমান হচ্ছে সিগমা ইনটু ডিএস। এরপর এই ডিকিউ এর জন্য কি ফোর্স ফিল করবে কিউ নটটা, ডিকিউ এর জন্য কিউ নট ডিএফ ফোর্স এক্সপেরিয়েন্স করে। তাহলে ডিএফ ইকুয়ালস টু আমরা লিখতে পারি
1/4πε0 dq into q0 divided by r square r hat। তাহলে f ইকুয়ালস টু হবে নিশ্চয়ই ইন্টিগ্রেশন df, কারণ কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। তাহলে 1/4πε0 ইন্টিগ্রেশন dq এর জায়গায় সিগমা ds লিখবো, dq সমান সিগমা ds, তাহলে সিগমা ds আর q0 টা যদি কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছি, q0 ডিভাইড বাই r স্কয়ার ইনটু r hat, এবং এখানে একটা s চিহ্ন দেওয়া হয় কারণ এটা হচ্ছে ইন্টিগ্রেশন ইজ টেকিং ওভার দি সারফেস, তাই সারফেস ইন্টিগ্রাল। তাহলে আমাদের যেটা সূত্র আসছে সেটা হচ্ছে ফোর্স ইকুয়ালস টু q0 বাই 4πε0 সিগমা ds ডিভাইডেড বাই r স্কয়ার টু r hat। এটা হচ্ছে আমাদের ফোর্স অন চার্জ q0 ডিউ টু দিস সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। শেষ হচ্ছে আধানের আয়তনীয় বন্টন বা ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ। ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জটা কি না, ধরা যাক শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে একটি আয়তনে নিরবিচ্ছিন্নভাবে আধান বন্টিত আছে, তাহলে এই যে আধান বন্টন এটাকে বলা হয় ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ বা আধানের আয়তনীয় বন্টন। তো এখানে কি হচ্ছে, এখানে আমি ধরে নিচ্ছি এ আমাদের হচ্ছে একটা ভলিউম এলিমেন্ট, টোটালটা এটা শূন্যস্থান বা বায়ু মাধ্যমে রয়েছে। তো টোটাল চার্জ হচ্ছে কিউ, কিউ পরিমাণ আধান ভি আয়তনে সুষমভাবে বন্টিত রয়েছে। তাহলে এই ভি আয়তনে কিউ পরিমাণ আধান বন্টিত আছে, ভি আয়তনে কিউ পরিমাণ আধান রয়েছে, তাহলে একক আয়তনে কিউ বাই ভি পরিমাণ আধান থাকবে। তো এই একক আয়তনে যে কিউ বাই ভি পরিমাণ আধান রয়েছে, তো কিউ বাই ভি কে একটা নাম দেওয়া হলো রো, যেটাকে বলছে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব। তো আমাদের কি বের করতে হবে, এরপর আমাদের বের করতে হবে এই একটা আধান কিউ নট এর উপর ডিউ টু দিস ডিস্ট্রিবিউশন অফ চার্জ ফোর্স বের করতে হবে। তাহলে কি করে বের করবো, ওই একই নিয়ম, এই ডিস্ট্রিবিউশন অফ চার্জের মধ্যে আমরা একটা ছোট্ট একটা ক্ষুদ্র এলিমেন্ট কল্পনা করব, ভলিউম এলিমেন্ট, সেটা হচ্ছে ডিভি, এবং এর মধ্যে উপস্থিত যে চার্জ ডিকিউ তার দরুন এখানে কি ফোর্স অ্যাক্ট করবে সেটা বের করব। সেই ফোর্সটা ডিএফ যদি হয় তাহলে তার ইন্টিগ্রেশন করে দিলে টোটাল ফোর্স পেয়ে যাব কিউ নটে ডিউ টু দিস ডিস্ট্রিবিউশন অফ চার্জ। তাহলে আমরা কি করব, আমরা ডিভি আয়তনে যে ডিকিউ আধানটা রয়েছে তার পরিমাণটা বের করব। তো একক আয়তন রয়েছে রো, মানে কিউ বাই ভি, একক আয়তনে রো পরিমাণ আধান রয়েছে, তাহলে ডিভি আয়তনে হবে নিশ্চয়ই রো ইন্টু ডিভি পরিমাণ আধান। তাহলে ডিকিউ ইকুয়ালস টু রো ইন্টু ডিভি, ডিকিউ পরিমাণ আধান এই ভলিউম এলিমেন্টে রয়েছে, এটা একটা ক্ষুদ্র ভলিউম এলিমেন্ট ডিভি, আর টোটাল ভলিউম হচ্ছে আমাদের ভি। ঠিক আছে, টোটাল ভলিউম ভি, আর টোটাল চার্জ হচ্ছে প্রেজেন্ট ইন দিস ডিস্ট্রিবিউশন অফ চার্জ ক্যাপিটাল কিউ। তাহলে ডিকিউ সমান রো ইন্টু ডিভি, ডিকিউ আধানের দরুন কিউ জিরোতে যে বলটা ক্রিয়া করবে সেটা নিশ্চয়ই হবে ডিএফ, এবং ডিভি থেকে কিউ জিরো যে ডিস্টেন্স সেটা হচ্ছে আর, এবং ম্যাগনিটিউড আর ভেক্টর এটা, এবং ম্যাগনিটিউড হচ্ছে সিম্পল আর। তো কি পরিমাণ বল ক্রিয়া করবে সেটা হচ্ছে ডিএফ 1/4πε0 ডিকিউ, ডিকিউ ইনটু কিউ জিরো ডিভাইডেড বাই আর স্কয়ার টু আর হ্যাট, আর হ্যাটের ডাইরেকশনটা এদিকে আসছে। ঠিক আছে, তাহলে যদি সমগ্র আধানের দরুন আমি কিউ জিরোতে ফোর্স অ্যাপ্লাইড যেটা হচ্ছে সেটা যদি বের করতে চাই, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন অফ ডিএফ করব, তাহলে টোটাল বলটা পেয়ে যাবো এফ। তাহলে এফ ইকুয়ালস টু q0/4πε0, এরপরে ডিকিউ এর জায়গায় রো ডিভি বসালাম, q0টা এখানে লিখলাম, ডিভাইড বাই আর স্কয়ার আর হ্যাট, q0/4πε0 কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন রো ডিভি ডিভাইড বাই আর স্কয়ার আর হ্যাট। এখানে একটা ভলিউম ভি এর চিহ্ন দেওয়া হয় কারণ এই ইন্টিগ্রেশনটা ইজ টেকেন ওভার দি ভলিউম ক্যাপিটাল ভি।